গুড মর্নিং ফ্রম গয়া। এখন আমরা চলেছি গয়া থেকে বোধগয়ার পথে। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি রাজগীর থেকে কিভাবে গয়া এসে পৌঁছলাম, দিয়েছিলাম গয়াতে থাকার একটি ভালো বাজেট হোটেলের খোঁজ। আর এই পর্বে আমি আপনাদের সম্পূর্ণ বোধগয়া ঘুরে দেখাবো। গয়া থেকে বোধগয়ার দূরত্ব 13 কিলোমিটার মতো। টোটোতে যেতে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো সময় লাগে। অর্থাৎ আপনি যদি গয়াতে থাকেন তাহলে যাতায়াত মিলে 1.5 ঘন্টা ধরে রাখুন। আর আপনি যদি একদিনে বোধগয়া পুরোটা ভালোভাবে ঘুরতে চান তাহলে কম করে হলেও 5 থেকে 6 ঘন্টা আপনাদের সময় লাগবে। আর গয়া যাতায়াতটা অ্যাড করলে আরও 1.5 ঘন্টা, অর্থাৎ টোটাল 7 থেকে 8 ঘন্টা আপনাদের সময় লাগবে। কারণ এখানে ঘুরে দেখার জায়গা কিন্তু প্রচুর, কম করে হলেও 13-14টা পয়েন্ট তো আছেই। তাই চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর। আচ্ছা, এই দাদার টোটোতে আমরা ঘুরেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বারটা দিয়ে দেবো। আমরা ঘুরেছিলাম 800 টাকায়, তবে ওরকম কোনো ফিক্সড রেট কিন্তু নেই। ওনারা শুরুতে 1200, 1500 ইত্যাদি বলে থাকেন। এবার আপনারা কতটা কমাতে পারছেন সেটা আপনাদের বার্গেনিং স্কিলসের ওপর ডিপেন্ড করবে। আচ্ছা, কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম স্পট মেট্টা বুদ্ধারাম টেম্পলে। তবে আমাদের ভাগ্য খারাপ, এটা রবিবার আর বুধবার বন্ধ থাকে, আর আমরা রবিবার গেছিলাম তাই ঢুকতে পারিনি। বাইরে থেকেই এই দুধ সাদা বুদ্ধ মূর্তিটি ক্যামেরাবন্দি করেছি। আর তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দিরটি। মন্দিরের ডিজাইনটা কিন্তু খুবই চিত্তাকর্ষক। এরপর আমরা চলে এসেছিলাম কর্মা টেম্পল দেখতে। এই মন্দিরের বাইরে কাজ চলছিল, তবে মন্দিরের ভেতরে সকলেরই প্রবেশাধিকার ছিল। আর এই হচ্ছে ভিতরের দৃশ্য। এরপর আমরা চলে এসেছিলাম জাপানিজ টেম্পল দেখতে। এশিয়াতে যে কটি বুদ্ধিস্ট কান্ট্রি আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম দেশেরই একটি করে মন্দির এই বোধগয়াতে আছে। সবকটাই বুদ্ধিস্ট টেম্পল, অর্থাৎ ভগবান বুদ্ধ এখানে পূজিত হন। এখন আমরা এসেছি আরেকটি জাপানিজ টেম্পলে। এর নাম ইন্দোসান নিপনজি জাপানিজ টেম্পল। সেই নালন্দা ঘুরতে গিয়ে এক জায়গায় দেখেছিলাম ব্ল্যাক বুদ্ধা, আপনাদের দেখিয়েছিলাম। আর বোধগয়াতে এসে এই মন্দিরে দেখলাম ব্ল্যাক বুদ্ধা। এরপর আমরা চলে এসেছিলাম রয়্যাল ভুটানিজ টেম্পলে। এইটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে বুদ্ধমূর্তি এবং মন্দিরের ভেতরের কারুকার্যের জন্য। চলুন আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা চলে এসেছিলাম গ্রেট বুদ্ধা স্ট্যাচু দেখতে। এই বুদ্ধ মূর্তিটির হাইট 61 ফুট। এটি বেলে পাথর এবং লাল গ্রানাইট পাথরের সংমিশ্রণে নির্মিত। মূর্তিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1982 সালে এবং 7 বছর ধরে প্রায় 12,000 জন শ্রমিকের পরিশ্রমে 1989 সালে এটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। আর এটির উদ্বোধন করেছিলেন 14th দালাই লামা, এবং সেই সময় এটি ভারতবর্ষের উচ্চতম বুদ্ধ মূর্তি ছিল। এরপর আমরা চলে এসেছিলাম ওয়াট থাই টেম্পল দেখতে। নাম শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি থাইল্যান্ডের বানানো একটি মন্দির।
বোধগয়াতে ঘুরে ঘুরে আমরা এই যে বিভিন্ন দেশের বুদ্ধিস্ট টেম্পল দেখছি, এর মধ্যে চাইনিজ টেম্পল থাকবে না তা কি হয়? কারণ আপনারা নিশ্চয়ই জানেন সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এই চায়নাতেই বাস করেন। চলুন মন্দিরের ভেতরটা দেখে আসি। চাইনিজ মন্দির দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম এখানকার বিখ্যাত সুজাতা মন্দির দেখতে। এটি মেন বোধগয়া শহর থেকে ওই মোটামুটি 4 কিলোমিটার মতো দূরে অবস্থিত। ফল্গু বা নিরঞ্জনা নদী পেরিয়ে আপনাদের এখানে আসতে হবে। টোটোতে মিনিট 15 মতো সময় লাগবে মেন বোধগয়া থেকে। এই মন্দিরটি এখানকার এক স্থানীয় রমণী সুজাতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। কথিত আছে গৌতম বুদ্ধ বোধিলাভের জন্য প্রায় 6 বছর ধরে তপস্যা করে খুবই শীর্ণকায় এবং রুগ্ন হয়ে পড়েছিলেন। তখন এই সুজাতা দেবী তার অবস্থা দেখে তাকে নিজের হাতে পায়েস বানিয়ে সেটি অর্পণ করেন। সেই পায়েস খেয়ে ভগবান বুদ্ধ সুস্থ হয়ে ওঠেন এবং নতুন উদ্যমে বোধিলাভের আশায় তপস্যা শুরু করেন এবং 49 দিনের মাথায় এই বোধগয়াতেই তিনি বোধিলাভ করেন। সুজাতা মন্দির দেখে নিয়ে আমরা এখন এসেছি সুজাতা স্তূপ দেখতে। এটিকে সুজাতা গড়ও বলা হয়। এই জায়গাটিতে সুজাতা বসবাস করতেন, অর্থাৎ তার বাড়ি ছিল এখানে। পরবর্তীকালে সম্রাট অশোক এখানে অশোক পিলারও নির্মাণ করেছিলেন, যেটি পরে বোধগয়াতে স্থানান্তরিত করা হয়েছিল। আর এখন আপনারা যে স্তূপটি দেখছেন এটি বানানো হয়েছিল 6th সেঞ্চুরি থেকে 9th সেঞ্চুরির মধ্যবর্তী সময়। সুজাতা স্তূপ দেখে নিয়ে ফল্গু নদী পেরিয়ে আবার আমরা চলে এসেছি বোধগয়াতে। আর এখন আমরা দাঁড়িয়েছি বোধগয়ার সব থেকে বিখ্যাত মহাবোধি মন্দিরের সামনে। এখানে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না। আপনারা যদি ফটো বা ভিডিও নিতে চান তাহলে নর্মাল স্টিল ক্যামেরার জন্য 100 টাকা, ছোট ভিডিও ক্যামেরার জন্য 300 টাকা এবং বড় ভিডিও ক্যামেরার জন্য 500 টাকা চার্জ লাগে। আমি ক্যামেরা নিয়ে বেরোইনি, তাই ভেতরে আর ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি, তাই বাইরে থেকেই মন্দিরের ব্যাপারে আপনাদের জানিয়ে দিচ্ছি। বলা হয় এই মহাবোধি মন্দিরেই বোধিবৃক্ষের নিচে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন এবং বুদ্ধের বোধিলাভের প্রায় 200 বছর পর সম্রাট অশোক এখানে এসে একটি হীরক সিংহাসন স্থাপন করেন, যেটি বজ্রাসন নামেও বিখ্যাত এবং এটিকে আজও পুজো করা হয়। এই মহাবোধি মন্দিরটি ইট দ্বারা নির্মিত এবং পূর্ব ভারতে টিকে থাকা প্রাচীনতম ইটের কাঠামোগুলির মধ্যে অন্যতম। ইউনেস্কোর মতে বর্তমান মন্দিরটি গুপ্ত আমলের ইট দ্বারা নির্মিত প্রাচীনতম এবং সবথেকে প্রভাবশালী কাঠামোগুলির মধ্যে একটি। এই মহাবোধি মন্দিরটির কেন্দ্রীয় যে টাওয়ারটি সেটির উচ্চতা প্রায় 55 মিটার বা 180 ফুট। আর এই কেন্দ্রীয় টাওয়ারটি একই শৈলীতে নির্মিত 4টি ছোট ছোট টাওয়ার দ্বারা বেষ্টিত। এই মহাবোধি মন্দিরটি চারদিক প্রায় 2 মিটার উঁচু পাথরের রেলিং দ্বারা বেষ্টিত। রেলিংগুলি দুটি স্বতন্ত্র ধরনের প্রকাশ করে। বেলে পাথরের তৈরি হচ্ছে পুরনোগুলি প্রায় 150 খ্রিস্টপূর্বাব্দের এবং অপরিশোধিত মোটা গ্রানাইট দিয়ে তৈরি বাকিগুলি। এইগুলো গুপ্ত যুগের বলে মনে করা হয়। মহাবোধি মন্দির দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম তার একদম পাশেই অবস্থিত একটি জগন্নাথ মন্দির দেখতে। খুব সুন্দর এবং একদম ফাঁকা এই মন্দিরটি। কোনো ভিড় নেই, কোনো রকম ঠেলাঠেলি নেই। যতক্ষণ ইচ্ছে ঠাকুর দর্শন করো, প্রণাম করো, মনের কথা বলো, কোনো তাড়াহুড়ো নেই। আমার এই টাইপের মন্দির খুবই ভালো লাগে। আপনারা মহাবোধি মন্দিরে এলে তার পাশের এই জগন্নাথ মন্দিরটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। এরপর আমরা চলে এসেছিলাম মহাবোধি টেম্পলের একদম অপোজিটেই অবস্থিত টিবেটান বুদ্ধিস্ট টেম্পল দেখতে। সিকিমের বুদ্ধিস্ট মনাস্ট্রিগুলোর সাথে এই মন্দিরটির বেশ কিছু সাদৃশ্য আছে। আর এই মন্দির কমপ্লেক্সটি আগের যে বিভিন্ন মন্দিরগুলি আপনাদের দেখালাম তার তুলনায় আকারে বেশ খানিকটা বড়।
এরপর আমরা চলে এসেছিলাম আমাদের আজকে শেষ গন্তব্য জয়াশ্রী মহাবোধি বিহার অর্থাৎ শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পল। এই মন্দিরটাও বেশ সুন্দর, আর ভেতরে ভগবান বুদ্ধের মূর্তির পাশে দেখলাম প্রচুর এসি মেশিন বসানো। তবে একটা কথা বলতেই হয়, প্রত্যেকটা মন্দিরের ভেতরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর। সবশেষে আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, ম্যাক্সিমাম মন্দির কিন্তু দুপুর 12টা থেকে 2টো অবধি বন্ধ থাকে। এটা আপনারা একটু মাথায় রেখে ঘোরার প্ল্যান করবেন। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।